আজকের গল্প একজনের বাস্তব জীবনের কাহিনী। ৪০ থেকে ৫০ বছর আগের ঘটনা। কোরিয়ায় তখন সামরিক শাসন চলছিল। যদি সাধারণ জনগণ এর বিরুদ্ধে আওয়াজ তুলত, তাদের তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হতো। তাদের জেল থেকে মুক্তিরও কোনো উপায় ছিল না, তাই এভাবেই তাদের বন্দী থাকতে হতো। কিন্তু এবার তাদের পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়, আর এই আইনজীবী তাদের জন্য লড়াই করে। সিনেমার গল্প ১৯৭৮ সালে শুরু হয়। এখানে সোয়াং নামে একজন আইনজীবীকে দেখা যায়। সে দক্ষিণ কোরিয়ার বুসান শহর থেকে এসেছিল। সোয়াং তার চিফের সাথে দেখা করতে চায়। সে তার চিফকে বলে যে এখানে কেউ রিয়েল এস্টেট মামলা নিচ্ছে না, কিন্তু আমি শুধুমাত্র রিয়েল এস্টেট মামলা নিতে সিদ্ধান্ত নিয়েছি, যার জন্য আমি আপনার সাহায্য চাই স্যার। সোয়াং এর কথা শুনে চিফ অবাক হলেও রাজি হয়। সোয়াংও কাজ শুরু করে দেয়। সোয়াং তার কাজ শুরু করে খুব ধনী মানুষদের এলাকায়, কারণ ধনী লোকেরাই বেশিরভাগ সময় জমি কেনাবেচা করে। তাই তাদের কোনো লিগাল উকিল দরকার হলে তারা যেন সোয়াং এর সাথে যোগাযোগ করে। এরপর আমরা উকিলদের একটি মিটিং দেখি, যেখানে দুজন উকিল সোয়াং এর সামনে বসে বলে যে আপনারা সোয়াং নামের উকিলের কথা শুনেছেন। তিনি কখনোই আইন পড়তে স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যাননি। সোজা বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে সরাসরি উত্তীর্ণ হন এবং এখন তিনি শুধুমাত্র রিয়েল এস্টেট কেস নিয়ে কাজ করেন। এর মধ্যে চিফ চলে আসে এবং সোয়াং তখন শান্তভাবে তাদের বলে যে আপনারা যে সোয়াং এর কথা বলছেন সেটা আমি। এই নিন আমার কার্ড, আর রিয়েল এস্টেট কেসের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় কল করতে পারেন। সেখানে যারা ছিল সবাই হতবাক হয়ে যায় সোয়াংকে দেখে। যাই হোক, সোয়াং এখানে তার অফিস সেট করে এবং তার একজন সহকারী ছিল যার নাম আশিন। আসলে সেই সময় অধিকাংশ উকিল রিয়েল এস্টেট মামলা নিত না, যার কারণে সোয়াং অনেক ক্লায়েন্ট পেতে শুরু করে এবং ভালো ইনকাম করতে শুরু করে। এর আগে সোয়াং এর তেমন আয় ছিল না। তিনি ভাড়া বাসায় থাকতেন, তার স্ত্রী এবং ২ সন্তান নিয়ে একটি ছোট ঘরে। কিন্তু এখন তার অনেক টাকা পয়সা, তাই সোয়াং একটি বড় ফ্ল্যাট দেখতে চায় কেনার জন্য, আর সোয়াং এর সেটা পছন্দও হয়। তবে সমস্যা হলো ইতিমধ্যে একজন মহিলা সেটা কিনে ফেলেছে। সোয়াং তখন সেই মহিলাকে গিয়ে বলে, দেখুন আমি এই ফ্ল্যাটটি কিনতে চাই। মহিলা বলে, আরে এটি আমি কিনেছি, অ্যাপার্টমেন্টে অন্যান্য খালি ফ্ল্যাট রয়েছে, সেগুলো দেখুন। সোয়াং বলে, না না, আমি এই ফ্ল্যাটটাই চাই। আপনি এটি $২০,০০০ কিনেছেন, আমি আপনাকে $২৫,০০০ দিতে প্রস্তুত এই ফ্ল্যাটের জন্য। আপনি শুধু আমাকে এই ফ্ল্যাটটা বিক্রি করে দিন। মহিলাটি রাগ করে না, বরং সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ তার সরাসরি $৫,০০০ লাভ হচ্ছে। কিন্তু মহিলাটি একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, একটা কথা বলুন তো, আপনি কেন নতুন ফ্ল্যাট না কিনে এই ফ্ল্যাটটাই কিনতে চান? কি আছে এই ফ্ল্যাটটিতে? তারপর সোয়াং এর পুরনো স্মৃতি মনে পড়ে। আসলে ৭ বছর আগে যখন এই অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছিল, তখন সোয়াং এখানে কাজ করত। পারিবারিক পরিস্থিতির কারণে সোয়াংকে এই কনস্ট্রাকশন সাইটে কাজ করতে হতো। যখন তার স্ত্রী তার প্রথম সন্তানের জন্ম দেয়, তখন সোয়াং এর হাতে যথেষ্ট টাকা ছিল না। তাই তার স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ানোর জন্য সোয়াং কিছু শ্রমিকের কাছ থেকে টাকা ধার করে, আর তার সমস্ত পড়াশোনার বই বিক্রি করে টাকা জোগাড় করে। কিন্তু হাসপাতালে গেলে তিনি দেখতে পান যে কেউ ইতিমধ্যে আগেই বিল পরিশোধ করেছে। তারপর সে জানতে পারে যে সে যে হোটেলে খাবার খেত, সেই হোটেলের মালিক এই বিল পরিশোধ করেছেন। আসলে সোয়াং এতটা গরিব ছিল যে এই হোটেলে সে বাকি খেত। সে হোটেলে গেলে মালিক সোয়াংকে বলে, তুমি একটা কাজ করো, হাসপাতালের বিলটা পরে দিও, কিন্তু দয়া করে গত মাসের হিসাবের টাকা মিটিয়ে দাও, না হলে আমার মাংস সাপ্লাই দেয়া কসাই আমাকে মেরেই ফেলবে। যদিও হোটেল মালিক জোর করেনি সোয়াংকে, কিন্তু তার খুব খারাপ লাগে যে তার জন্য আজ এমন অবস্থা হয়েছে, আর তার কাছে এখন কোনো টাকাও নেই। তার কাছে কিছুমাত্র টাকা আছে। যদি সে হোটেল মালিককে সেটা দিয়ে দেয়, তাহলে তার স্ত্রী সন্তানের খাবার কেনার আর টাকা থাকবে না। যখন হোটেল মালিক চলে যায়, তখন সোয়াং টাকা না দিয়ে চলে যেতে থাকে। কিন্তু এটা করার সময় হোটেল মালিকের ছেলে পার্ক তাকে দেখে ফেলে। সোয়াং চিন্তা করে, এভাবে চলতে থাকলে সে কখনোই আইনজীবী হতে পারবে না। এরপর সে এখান থেকে এক দৌড়ে একটি দোকানে চলে যায়। আসলে সেই দোকান যেখানে তার আইনের বইগুলো বিক্রি করেছিল। সে দোকানে টাকা ফেরত দিয়ে তার বইগুলো ফেরত নেয়। তারপর সোয়াং একটি অদ্ভুত কাজ করে বসে। সে বাড়িতে ফিরে মনে মনে নিজেকে শক্ত করে, আর সোয়াং নিজেকে চ্যালেঞ্জ করে যে তাকে আইনজীবী হতেই হবে। তাই সে প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে পড়াশোনা শুরু করে। মানে আমাদের মতো না যে কাল থেকে ভালো করে পড়ব, বরং সোয়াং আসলেই পরিশ্রম শুরু করে দেয়। এভাবে দিন রাত পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে
মাধ্যমে যেতে থাকে সোয়াংয়ের দিনগুলো। এমনকি একসময় সে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাহায্য ছাড়া বার কাউন্সিল পরীক্ষায় বসে আর এটা পাশও করে। আর এখন সোয়াং একজন স্বাধীন আইনজীবী হতে পারে। এরপর গল্প বাস্তবে চলে আসে। সোয়াং সেই বাড়িটি কিনে ফেলে, তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে সেখানে নিয়ে আসে। সোয়াং বাচ্চাদের বলে, জানো, যখন এই ফ্ল্যাটটি তৈরি করা হচ্ছিল আমি এখানে কাজ করতাম। সেদিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো মূল্যে আমি এই ফ্ল্যাটটি কিনব। তারপর সোয়াং তার পরিবারের সাথে সেই একই হোটেলে যায় যার মালিক তাকে অনেকদিন খাবার খাইয়েছেন, তাও ফ্রিতে। তার কাছে যায় আর সোয়াং জিজ্ঞেস করে, আপনি আমাকে চিনতে পারছেন? হোটেল মালিক বলে, না বাবা, কে তুমি? সোয়াং বলে, আমি সেই অধম যে আপনার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, কিন্তু সেই ঋণ শোধ করা হয়নি। হোটেল মালিক অবাক হয়ে বলেন, আচ্ছা, সেই সোয়াং যে উকিল হওয়ার স্বপ্ন দেখত আর পাগলের মতো বইয়ের মাঝে ডুবে থাকতো 24 ঘন্টা? সোয়াং বলে, হ্যাঁ, আমি সেই পাগল, কিন্তু স্রষ্টার কৃপায় আজ আমি উকিল হয়েছি। এটা শোনার পর হোটেল মালিক খুব খুশি হয়। এবার সোয়াং তাকে কিছু টাকা দেয়, কিন্তু সে সেটা নিতে অস্বীকার করে বলে, তুমি জীবনে বড় কিছু হয়েছ, এটাই এখন আমার জন্য যথেষ্ট নয় কি? এখন টাকা দিয়ে আমাকে পর করো না, আর তোমার পরিবার যে খাচ্ছে তার জন্য আমি আজ বিল নেব না। একথা শুনে সোয়াং খুব আবেগী হয়ে তাকে জড়িয়ে ধরে, কারণ এই মহিলার মধ্যে সে তার মাকে খুঁজে পায় আর তার জন্য কিছু করতেও চায়। সেজন্য সোয়াং তার সহকারী আশিনকে এই হোটেলে প্রতিদিন খাওয়ার জন্য বলে আর বিলের সাথে টিপসও দিতে বলে বেশি করে। আশিন এবার বলে, বস, আমার এছাড়াও ক্লায়েন্টদের দেখাশোনা করতে হয়, তাদের চা পানির ব্যবস্থা করতে হয়, আমি আর সামলাতে পারছি না। সোয়াং তাই আশিনকে সাহায্য করার জন্য একটা স্টাফকে নিয়োগ করে। একদিন এক মহিলা ক্লায়েন্ট ট্যাক্স সম্পর্কে কিছু পরামর্শের জন্য সোয়াংয়ের সাথে কথা বলে। সোয়াং তাকে সুন্দরভাবে সবকিছু ব্যাখ্যা করে। সেও সবকিছু ঠিকঠাক বুঝতে পারে আর খুব খুশি হয়। এখন সোয়াং বুঝতে পারে যে সে শুধু রিয়েল এস্টেট মামলা নয়, ট্যাক্সের মামলাও সামলাতে পারে, কারণ তার এই সম্পর্কে ভালো জ্ঞানও আছে। তারপর একদিন কিছু উকিল সোয়াংয়ের অফিসের সামনে দাঁড়িয়ে আন্দোলন করে, স্লোগান দেয় যে আপনার মতো আমরাও এখন রিয়েল এস্টেট মামলা নিয়ে কাজ করব। আসলে রিয়েল এস্টেট মামলা নিয়ে সোয়াং অনেক টাকা উপার্জন শুরু করেছিল। অন্যান্য উকিলরা এতটা আয় করতে পারেনি। তারা এটাও বলে, শুধু আপনার কারণেই আমাদের এই পথ অবলম্বন করতে হচ্ছে। সোয়াং রেগে নিচে নামতে চায়, কিন্তু এর মাঝেই হুট করে সামরিক বাহিনী এসে সেই বিক্ষোভকারীদের উপর স্মোক বোম নিক্ষেপ করে আর সেখান থেকে তাদের সরিয়ে দেয়। আসলে তখন সাউথ কোরিয়ায় ডিক্টেটরশিপ চলছিল, মানে ফ্যাসিবাদী শাসন বলা যায় আর কি। তখন সবকিছু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কেউ আন্দোলন বিক্ষোভ করলে সঙ্গে সঙ্গে তাদের ধরে নিয়ে যাওয়া হতো। এবার দেশটির উচ্চতর পদের এক কর্মকর্তাকে দেখানো হয়। সেখানে জুয়ান নামে একজন পুলিশ গোয়েন্দাকে পাঠানোর কথা হচ্ছিল বুসানে, কারণ সেখানে কমিউনিস্ট গ্রুপ আছে যারা প্রতিবাদ করে সামরিক শাসনের অবসান ঘটাতে চায়। কর্মকর্তা সেই পুলিশকে বলেন, আপনাকে সেখানে যেতে হবে এবং সেই কমিউনিস্টদের নিয়ন্ত্রণ করতে হবে, আর যদি কোনো সমস্যা হয় অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। এই শুনে জুয়ানও বুসানের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে হোটেলে সেই মালিকের ছেলে পার্ককে দেখানো হয়। সে তার বন্ধুদের সাথে কিছু বই শেয়ার করে এবং তারা সবাই মিলে কোনো এক বিষয়ে পড়াশোনা শুরু করে। তারা চলে যাওয়ার পর সোয়াং তার বন্ধুদের সাথে হোটেলে আসে। সোয়াংয়ের এক বন্ধু মিডিয়াতে কাজ করে, যার নাম রোয়ান। সে টিভি চালায় আর তখন খবরে বলা হয় কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় বলে পুলিশ তাদের অনেক মারধর করে। রোয়ান বলে, জানি না কবে এই স্বৈরাচার শাসন শেষ হবে। এই লোকেরা ছাত্রদেরও ছাড়ছে না, এভাবেই এই দেশ নরকে পরিণত হবে। কিন্তু সোয়াং বলে, সরকার একেবারে ঠিক করেছে, পড়ালেখা করা শিক্ষার্থীদের কাজ, তাই তাদের সরকারের বিরুদ্ধে কথা বলার দরকার কি? হ্যাঁ, সরকার তাদের জন্য একেবারে ঠিক কাজ করেছে। রোয়ান রেগে যায় আর বলে, ছাত্রদের সাহস আছে, আমাদের সেই সাহস নাই। এটাই এই দেশের সমস্যা। তারা নিজেদের জন্য নয়, সবার জন্য প্রতিবাদ করেছিল। যাই হোক, এই বাচ্চাদের মেরে সরকার কি বোঝাতে চায়? এসব নিয়ে তর্কাতর্কি হতে হতে তাদের দুজনের মধ্যে মারামারি হাতাহাতি হয়। বাকি বন্ধুরা এসে তাদের ছাড়ানোর চেষ্টা করে এবং ছাড়িয়ে নেয়। তারা চলে যাওয়ার পর হোটেলে একা বসে থাকে সোয়াং। হোটেল মালিক তখন ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। ঠিক তখনই পার্ক সেখানে পরিষ্কার করতে আসে। সোয়াং তাকে বলে, তুমিও হাই স্কুলে পড়াশোনা করো, কখনো আন্দোলন প্রতিবাদ করতে যেও না, এগুলো খুব খারাপ জিনিস। তখন পার্ক বলে, সরকারই তো আমাদের সাথে খারাপ কাজ করেছে। যদি আমরা প্রতিবাদ না করি তবে প্রজন্মের পর প্রজন্ম আমরাই সামরিক সরকারের স্বৈরাচারের অধীনে থেকে মারা যাব। এটা শুনে সোয়াং রেগে যায় আর বিলের টাকা এবং কিছু টাকা সেখানে টেবিলে ফেলে দেয় তার পড়াশোনার জন্য। কিন্তু পার্ক সেটা নেয় না। তারপর সোয়াংয়ের মুখে থেকে গালি বেরিয়ে আসে, যা শুনে হোটেল মালিক সেখানে আসেন। তিনি সোয়াংয়ের উপর চিৎকার করে বলে যে, তোমার সাহস কি করে হয় আমার ছেলেকে গালি দেয়ার? সে ঠিক কাজ করেছে, অন্তত সে তোমার মতো সরকারকে তেল দিয়ে চলে না। সামান্য টাকা আছে বলে তুমি ভালো মন্দের তফাৎ ভুলে গিয়ে গালাগালি করছো।
এরপর মালিক সোয়াংকে ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেয়। এদিকে পুলিশের গোয়েন্দা জুয়ান বুসান পৌঁছায়। তার উদ্দেশ্য কমিউনিস্টদের ধরা নয়, বরং এটা নিশ্চিত করতে যে পরবর্তী প্রজন্মে কোনো কমিউনিস্ট না হয়। অর্থাৎ এটা স্পষ্ট যে কমিউনিজমের সাথে জড়িত ছাত্রদের সরাসরি টার্গেট করছে। জুয়ান একজন ডাক্তারকে ডেকে পাঠিয়েছিলেন। জুয়ান তাকে ডেকেছে কেন সেটা পরে জানা যাবে। এখন জুয়ান এমন জায়গায় পৌঁছায় যেখানে কিছু ছাত্র বই পড়ছে। জুয়ান তাদের সবাইকে কমিউনিস্ট আখ্যা দিয়ে গ্রেফতার করে, তাদের অনেক মারধর করে। পার্কও ওই শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। এই বিষয়ে জানতে না পেরে হোটেল মালিক তার ছেলেকে সব জায়গায় খোঁজ করে। এভাবে 1 মাস চলে যায়। একদিন দেখা যায় সোয়াং সেই হোটেলে ক্ষমা চাইতে আসে, কিন্তু হোটেল বন্ধ পায়। আশেপাশে জিজ্ঞেস করতে সোয়াং জানতে পারে যে পার্ক 1 মাস আগে নিখোঁজ হয়েছিল এবং তার অসহায় মা এখনো তাকে খুঁজছে। এসব শুনে সোয়াং তার অফিসে আসে। একটি খুব বড় কোম্পানির মালিক তার সাথে দেখা করতে এসে বলে যে আজ থেকে আপনি আমাদের কোম্পানির লিগ্যাল উকিল হিসেবে কাজ করবেন। কোম্পানি ক্লায়েন্টের চলে যাওয়ার পর সহকারী আসিন বলে, বস, এটা তো সাউথ কোরিয়ার শীর্ষ 10 কোম্পানির মধ্যে একটির মালিক। সে যেন খুশিতে নাচতে শুরু করে আর বলে, আমাদের জীবন তো সেট হয়ে যাবে। কিন্তু সোয়াং খুব চিন্তিত, কারণ সে পার্ককে নিয়ে ভাবছে। সে আসিনকে বলে যে সে যদি পুলিশের কাউকে চেনে বা তার এমন কোনো বন্ধু থাকে তাহলে যেন হোটেল মালিকের ছেলেকে খুঁজতে সাহায্য করে। এরপর একদিন সোয়াংয়ের চিফ তাকে বলে যে সামরিক বাহিনী এখন সরকারের কারণে সর্বত্র বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং সরকারের অত্যাচার এতটাই বেড়েছে যে সে স্কুল কলেজকেও ছাড়ছে না, বরং তারা গ্রেফতার শুরু করেছে কলেজ ছাত্রদের। তাদের মারধর, এমনকি হত্যাও করছে। শুধু তাই নয়, তারা বুসান থেকে একটি ছাত্র দলকেও গ্রেফতার করেছে এবং তাদের আদালতে হাজির করতে যাচ্ছে সামনে। তুমি তো জানোই সামরিক শাসনে এখন কি হয়। এখন এই অসহায় ছাত্ররা শুধু শুধু শাস্তি পাবে। এমন হতে থাকলে দেশের পরবর্তী প্রজন্ম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না। এই বাচ্চাগুলো নিজেদের জন্য নয়, দেশবাসীর জন্য লড়ছে, কিন্তু আমরা অলস বসে আছি এবং কিছুই করতে পারছি না। আমরা তাদের ভবিষ্যৎ ধ্বংস করছি। এইসব বন্ধ করতে হবে। এরপর চিফ সোয়াংকে বলে, আমি চাই এখন তুমি সেই ছাত্রদের কেস নাও। সোয়াং বলে, স্যার, আমি নিজেও এই ধরনের প্রতিবাদ করা ঘৃণা করি, আর সরকার আমাদের নিরাপত্তার জন্য সবকিছু করছে। আমাদের তো কৃতজ্ঞ হওয়া উচিত যে সরকার গুলি না করে শুধু অ্যারেস্ট করছে। সোয়াংয়ের এই কথা শুনে চিফ রেগে যান এবং বলে, কোনো সমস্যা নেই সোয়াং, আমি শুধু জানতে এসেছিলাম তুমি এই মামলা নিতে পারবে কিনা। তুমি না চাইলে আমি তোমাকে জোর করব না, যাও। এই বলে চিফ চলে যায়। যাবার সময় বলে, নিজের যত্ন নিও। এখন সোয়াং যখন অফিসে যায়, হোটেল মালিক সেখানে আসে এবং সোয়াংকে একটি চিঠি দেখায়, যা দেখে সোয়াং বুঝতে পারে পার্ক সেই ছাত্রদের দলের মধ্যে রয়েছে। একটু আগে চিফ যে মামলাটির কথা উল্লেখ করেছিল, পার্ক অন্যান্য ছাত্রদের সাথে এখন কারাগারে বন্দী। হোটেল মালিক সোয়াংকে বলে, আমি আমার ছেলের সাথে দেখা করতে জেলে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। দয়া করে আমার সাথে চলো, আমার ছেলে নির্দোষ। এই বলে সে সোয়াংয়ের পা ধরতে চায়, কিন্তু আজ সোয়াংয়ের সেই বড় কোম্পানির মালিকের সাথে দেখা করতে হবে, যে তাকে প্রতিশ্রুতি দিয়েছে তার কোম্পানির সমস্ত রিয়েল এস্টেট কেস এখন সোয়াং ডিল করবে। তাই সে হোটেল মালিকের কথা শোনে না, মিটিংয়ে চলে যায়। কিন্তু সোয়াংয়ের মনে শান্তি নেই। তারপর আসিন জানায় যে পার্ক জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে, আপনি তার মামলা মোটেও নেবেন না, নইলে সরকারের চোখে আমরাও দেশবিরোধী হয়ে যাব। কিন্তু সোয়াংয়ের মন মানে না। সে হোটেল মালিকের কাছে যায় এবং তাকে সাহস দেয় যে আমি এখন আপনার ছেলেকে দেখা করার ব্যবস্থা করব। সোয়াং হোটেল মালিকের সাথে জেলে যায়, কিন্তু গার্ড তাকে ভেতরে যেতে না দিলে সে তাকে আইনের কিছু পয়েন্ট বলে গার্ডকে রাজি করায়। তারা পার্ককে নিয়ে আসে। তখন তাকে দেখে মনে হয় সে অজ্ঞান হয়ে আছে। সে একটি শব্দও বলে না। হঠাৎ সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার সব দোষ ছিল। এতে বোঝা যায় তাকে অনেক মারধর করা হয়েছে এবং বলতে বাধ্য করা হয়েছে যে তার সব দোষ। হোটেল মালিকের সন্দেহ হয় এবং সে যখন পার্কের শার্ট খুলে ফেলে এবং দেখে যে পার্কের গায়ে অনেক আঘাতের দাগ, সোয়াং তখন গার্ডের সাথে লড়াই শুরু করে এবং জিজ্ঞেস করে কিভাবে একটা ছোট ছেলেকে এভাবে মারতে পারলে। হোটেল মালিক রেগে যায় এবং পুলিশ প্রহরীকে মারধর করে। পরে তারা পার্ককে ধরে ভিতরে নিয়ে যায়। সোয়াং খুব রেগে যায়। তিনি চিফের কাছে যান এবং তাকে জিজ্ঞেস করে জাতীয় নিরাপত্তা আইনে কাকে দেশবিরোধী বলা হয়েছে। চিফ বলে, এমন বই পড়া যাতে সরকারের বিরুদ্ধে কিছু লেখা থাকে, এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা সংযোগ আছে যারা সরকারের ত্রুটি বা ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করে, সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া, কমিউনিজমকে সমর্থন করা, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আসে। এবার সোয়াং এই সম্পর্কিত কিছু বই বের করে এবং তারপর সব বই পড়ার পর সে জাতীয় নিরাপত্তা আইন সম্পর্কে ধারণা নেয়। সে চিফকে গিয়ে বলে যে আমি এই মামলা নিতে চাই, কারণ এখন আমাকে কিছু করতে হবে। কিন্তু চিফ বলে যে তুমি তো প্রতিবাদকারীদের ঘৃণা করো, তাহলে তুমি এই কেস কিভাবে লড়বে? এটা অন্য মামলার মতো না, এটা বিবেক এবং নীতির বিষয়। যদি তুমি মনে করো এই বাচ্চাদের প্রতিবাদ ভুল, তাহলে এই মামলা না নিলেই ভালো হবে।
সোয়াং বলে, স্যার আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি জানি না কেন সেদিন পার্কে জেলে দেখে মনে হলো আমি এতদিন ভুল নীতিতে বিশ্বাস করে আসছিলাম এবং এখন আমি এটা করতে পারি না। দয়া করে আমাকে এই কেসটা দিয়ে দিন। সোয়াংয়ের দৃঢ় প্রতিজ্ঞা দেখে চিফ তাকে কেস দিয়ে দেয়। প্রথম শুনানির একেবারে প্রথম দিনে আমরা দেখি বিচারক সোয়াংকে বলে যে, তুমি তো রিয়েল এস্টেট মামলা লড়াই করে ধনী হচ্ছিলে, এখন কি হয়েছে? এই মামলা কেন নিলে? ওসব বাচ্চাদের এমনি শাস্তি দেওয়া হবে, তোমার জন্য না হয় আমি তাদের শাস্তি কমিয়ে দেব। মামলা শুরু হওয়ার আগেই বিচারকের এমন কথা শুনে সোয়াং হতবাক হয়ে যায়। লড়াই করার আগেই বিচারক শাস্তির কথা বলছেন, এসব কি? পার্ক এবং তার বন্ধুদের শুনানির জন্য হাত বেঁধে আদালতে দাঁড় করানো হয়। বিচারক কিছু বলতে চলেছেন, তখনই সোয়াং বলে, আমরা শুরু করার আগে এদের হাত খোলা হোক এবং তাদের বসতে দেওয়া হোক। এই মানুষগুলি অপরাধী না এবং কিছু না প্রমাণ হওয়া পর্যন্ত তাদের মৌলিক মানবাধিকার ও সম্মান পাওয়া উচিত। তারপর বিচারক এ কথা মেনে নেয়। যে প্রসিকিউটর সরকারের পক্ষে লড়াই শুরু করে তিনি বলেন যে এই ছেলেরা, বিশেষ করে এই পার্ক, এমন নীতি নিয়ে বই পড়ছেন যা সরকার বিরোধী। তার বন্ধুদের সাথে অনেক মিটিং করে আর কমিউনিস্ট নীতি সম্পর্কে পড়ে এবং সেই নীতিতে বিশ্বাসী। আমি এইসব এমনি বলছি না, বরং পার্ক নিজেই তার লিখিত বক্তব্য দিয়েছে। এখন বিচারক পার্কে জিজ্ঞেস করে যে এমন কোনো বিবৃতি দিয়েছে কিনা। পার্ক বলে, হ্যাঁ, কিন্তু এই বিবৃতি নেওয়া হয়েছে আমাকে জোর করে মারধর করে। তবে বিচারক তার কথা শেষ করতে দেয় না, বরং জিজ্ঞেস করে, তুমি বিবৃতি দিয়েছ বা দাওনি? শুধুমাত্র হ্যাঁ বা নাতে উত্তর দাও। পার্ক বলে, হ্যাঁ। পরের দিন সোয়াং অফিসে আসলে আশিন বলল, বস, ওই বড় কোম্পানির মিটিং বিকেলে, আপনি মামলা ছেড়ে দিয়ে মিটিংয়ে যান। সোয়াং বলে, না, আমি পার্কের কেস তার বা তার মায়ের জন্য নয়, আমি এই মামলা লড়ছি আমার সন্তানদের জন্য, তোমার সন্তানদের জন্য, প্রত্যেকের বাচ্চার জন্য। আজ যদি আমরা চুপ থাকি তাহলে আগামীকাল আমাদের সন্তানরা, আপনার বাচ্চারা এবং আমাদের সমস্ত বাচ্চারা স্বৈরাচারী সরকারের দাসে পরিণত হবে। পরবর্তী শুনানিতে সরকার পক্ষের আইনজীবী কিছু বই উপস্থাপন করে এবং বলেন যে এগুলো পার্ক এবং তার বন্ধুদের দ্বারা পড়া বই, যেখানে সর্বত্র কমিউনিস্ট চিন্তায় ভর্তি এবং এই ধরনের বই পড়া আমাদের দেশ এবং সরকারের সম্পূর্ণরূপে নীতির পরিপন্থী। এটা আমাদের দেশের জন্য হুমকি। এই বইটির লেখক তিনিও একজন কমিউনিস্ট এবং কেউ যদি এই ধরনের বই পড়ে তো সে সরকার ও আমাদের বিরুদ্ধে কাজ করবে। এভাবে প্রসিকিউটর এই বইগুলোকে প্রমাণ হিসেবে পেশ করে এবং সোয়াং বলে, মনে হচ্ছে প্রসিকিউটর সাহেব সঠিক গবেষণা করেননি। এর লেখক অবশ্যই সোভিয়েত ইউনিয়নে থাকতেন, তিনি কিন্তু কমিউনিস্ট নন, তিনি একজন ব্রিটিশ লেখক। শুধু তাই নয়, আপনার অবগতির জন্য ব্রিটেনও আমাদের যুদ্ধে আমাদের সমর্থন করেছে এবং বন্ধুত্বপূর্ণ দেশের লেখকের বই পড়া ভুল কবে থেকে হলো? সোয়াং আবার বলল, হ্যাঁ, আমি একমত যে এই বইতে কমিউনিজম আছে, কিন্তু শুধু এর ভালো দিকটাই বলা হয়েছে এবং এটা কারো উপর জোর করা হয়নি। যাই হোক, আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদের এই বই পড়ার অনুমতি দিয়েছে, তাই এই বই পড়া অথবা তার সম্পর্কে আলোচনা করা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে কেন? এভাবেই সোয়াং এর দিক থেকে দ্বিতীয় শুনানি খুব শক্তিশালী হয়ে ওঠে। এখন সোয়াং পার্কের সাথে দেখা করতে জেলে যায় এবং জিজ্ঞাসা করে তাকে কোথায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়। আমাদের উচিত সেখানকার কিছু ক্লু খোঁজা, যাতে আমি প্রমাণ করতে পারি যে তুমি নির্যাতিত হয়েছিলে, তারপরে তোমার কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছিল। পার্ক বলে, আমি জানি না, ওরা আমাকে চোখ বন্ধ করে নিয়ে গেছে, তাই আমি জানি না কোথায় আছি, কিন্তু হ্যাঁ, ট্রেনের আওয়াজ শোনা যেত। এখন সোয়াং এমন একটা জায়গা খুঁজে যা ট্রেনের ট্র্যাকের কাছে আছে এবং সরকারি ভবন যেখানে পুলিশ পাহারা দেয়। এরপর সে একটা পুরনো কারখানার কথা জানতে পারে। সেখানে ভিতরে গিয়ে দেখে বুঝতে পারে যে এখানে পার্ক ও তার বন্ধুদের নির্যাতন করা হয়েছিল, কিন্তু এ সময় পুলিশের গোয়েন্দা জুয়ান সেখানে এসে তাকে ধরে ফেলে। তবে সোয়াংয়ের আইডি দেখার পর সে বুঝতে পারে এই সেই আইনজীবী যে পার্ক এবং ছাত্রদের মামলা লড়ছে। তাদের সবাইকে জুয়ানই গ্রেফতার করেছিল। জুয়ান সোয়াংকে হুমকি দেয় যে এই ছেলে দেশের জন্য হুমকি, আপনি এর মামলা লড়া বাদ দিন, না হলে আপনি ভাবতে পারবেন না সরকার আপনার সাথে কি করবে। পরবর্তী শুনানিতে সোয়াং পার্ককে জিজ্ঞেস করে, তুমি বিবৃতি দিয়েছো যে তুমি সরকারের বিরুদ্ধে কাজ করেছো, তুমি কি তোমার নিজের ইচ্ছায় এটি দিয়েছো নাকি তোমাকে বাধ্য করা হয়েছে? দেখো, ভয় পেও না, তোমার সাথে যা কিছু হয়েছে সম্পূর্ণ সত্য এবং বিস্তারিতভাবে বলো, পয়েন্ট টু পয়েন্ট, কিছু বাদ দিও না। এবার পার্ক বলে যে তাকে এবং তার বন্ধুদের গ্রেফতার করে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে জুয়ান তাদের মারধর করে, এমনকি তাদের রক্ত বের করে মারতে মারতে। জুয়ান তাদের অপরাধ স্বীকার করতে বাধ্য করে, যা তারা কখনো করেনি। নির্যাতনের যন্ত্রণার কথা মনে করে পার্ক কাঁদতেও শুরু করে। আদালতের সামনে বিস্তারিত সত্য বলে। এই বিষয়ে আদালতে বসা সাধারণ মানুষ রেগে উঠে দাঁড়ায় এবং স্লোগান তোলে যে বিচারকের উচিত জুয়ান সম্পর্কে তদন্ত করা, কিন্তু বিচারক সেই লোকদের বের করে দেয়। বিচারক সোয়াং এবং অন্য প্রসিকিউটর
প্রসিকিউটরকে ডেকে বলে, এই মানুষগুলো কি চায়, আমি এখন জুয়ানকেও ডেকে জিজ্ঞেস করব? এরপর সোয়াংকে বলে, দেখো, যদি বলো আমি সেই ছেলেদের শাস্তি কম করে দিতে পারি। সোয়াং বলে, আপনি শাস্তি কমানোর কথা বলছেন, আমার তো মনে হয় না তাদের শাস্তি হওয়াই উচিত, সেই জন্য আমি লড়ছি। এখন এত কিছু দেখে জুয়ান আরামে বসে আছে, এই ভেবে যে তার সাথে তো কেউ কিছুই করতে পারবে না। এরপর মিডিয়ার একজন লোক এসে আদালতের কাজে ব্যাঘাত ঘটায়। এটা সোয়াংয়ের বন্ধু রুয়ান, যার সাথে হোটেলে মারামারি হয়েছিল। সোয়াংকে সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে দেখে রুয়ান খুব খুশি হয়ে তাকে সাহায্য করে। এদিকে বড় কোম্পানির মালিক সোয়াংকে এটা বলে যে ওই ছেলেদের মামলা ছেড়ে দিলে ভালো হয়, আমরা সরকারের বিরুদ্ধে যাব না এবং আপনাকে কোম্পানির কাজ দিতে পারবো না। সোয়াং বলে, আমার জন্য বাচ্চাদের কেস আপনার কোম্পানির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আপনি যান এবং আপনার জন্য অন্য উকিল খুঁজে বের করুন। সোয়াং যখন পরবর্তী শুনানির জন্য আদালতে যায়, কেউ কেউ তাকে কমিউনিস্ট বলে তার দিকে ডিম নিক্ষেপ করে। সেটা পরিষ্কার করার জন্য সোয়াং তারপর বাথরুমে যায়। এই মুহূর্তে রুয়ান সেখানে আসে এবং তাকে তার কোট দেয় এবং বলে, তুমি যে পদক্ষেপ নিয়েছো তা সঠিক পথে আছে। এরপর সোয়াং যখন কোর্ট ঘরে যায় তখন দেখে পার্কের মা আর কিছু লোক বাইরে দাঁড়িয়ে আছে। তারা বলেন, আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, ওরা বলছে ভিতরে কোনো জায়গা নেই। সোয়াং সেখানে দেখে ভিতরে আসলেই জায়গা নেই, কারণ জুয়ান প্রতিটি বেঞ্চে তার লোককে বসিয়ে রেখেছে। তারপর সোয়াং ভিতরে গিয়ে জুয়ানকেও জিজ্ঞাসাবাদ করে, একটা কথা বলুন, আপনি এদের অ্যারেস্ট করেছেন? আপনার কাছে ওয়ারেন্ট আছে? আপনি কি তাদের বাবা মাকে বলেছেন যে আপনি তাদের অ্যারেস্ট করেছেন? জুয়ান বলে, এইসব স্বাভাবিক ক্ষেত্রে ঘটে, কিন্তু এই জাতীয় নিরাপত্তার বিষয় এবং এতে কোনো ওয়ারেন্ট লাগে না, সরাসরি গ্রেফতার করা হয়। সোয়াং বলে, এটা ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এরা ছাত্র, তারা এই দেশের ভবিষ্যৎ, তাদের এত নির্মমভাবে মারলেন কেন? জুয়ান বলে, আপনাকে কে বলেছে আমি তাদের মেরেছি? এই ছেলেরা নিজেরাই মারধর করেছে, বাথরুমে গিয়ে মাথা ফাটিয়েছে, এজন্য আমি দায়ী নই। এখন সোয়াং রেগে বলে যে এই বাচ্চাগুলো আগামীতে এই দেশকে শক্তিশালী করবে, শুধু আপনি বিবেক দিয়ে চিন্তা করুন এবং সত্য বলুন কেন তাদের মেরেছেন। কিন্তু জুয়ান এটা স্বীকার করে না। এদিকে সরকার নানাভাবে সোয়াংকে নির্যাতন করতে শুরু করে। সেখানে কোনো কারণ ছাড়াই সোয়াংয়ের অফিসে আইটি অভিযান চলে। বাড়িতে তার স্ত্রী খুব ভয় পায়, কারণ কেউ তাকে কল করেছে এবং বলা হয়েছে যদি সন্তানদের ভালো চান তাহলে আপনার স্বামীকে এই মামলা ছেড়ে দিতে বলুন। সোয়াংয়ের স্ত্রীও এই মামলাটি ছেড়ে দেওয়ার অনুরোধ করে, বলে যে আমাদের বাচ্চারা এতে বিপদে পড়বে। কিন্তু এখন সোয়াং যে পদক্ষেপ নিয়েছে তা থেকে ফিরে যেতে চায় না। 24 ঘন্টা একজন পুলিশ সোয়াংকে ফলো করে এবং নোট করে সে কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে। তারপর একদিন একটি পার্সেল আসে সোয়াংয়ের কাছে, তার সঙ্গে একটি লেটার দেয় ডেলিভারি ম্যান। এই চিঠি দেখে সে বলে, এটা কে পাঠিয়েছে? ডেলিভারি ম্যান বলে, আমি জানি না স্যার, এই চিঠিতে তার ঠিকানা লেখা আছে। সোয়াং বুঝতে পারে কেসের ক্ষেত্রে কেউ তাকে সাহায্য করতে চায়, কিন্তু এখন সোয়াং পুলিশের নজরদারিতে আছে, তাই সে ডেলিভারি ম্যানের পোশাক পরে যে ঠিকানা থেকে চিঠি দিতে এসেছে সেখানে চলে যায়। এই চিঠি সেই ডাক্তার পাঠিয়েছিলেন যাকে কিনা পুলিশ জুয়ান ভাড়া করেছিল। সে সোয়াংকে বলে, জেনে বা অজান্তে এই ছেলেদের নির্যাতনের সাথে আমিও জড়িত ছিলাম, কিন্তু আমার বিবেক এখন আমাকে অভিশাপ দেয়। প্রতিদিন আমি যা করেছি তা ভুল, আমি ভুল মানুষকে সমর্থন করেছি। আর সেও বলে যে জুয়ানের কথায় আমি পার্ক এবং তার বন্ধুদের প্রতিদিন চেতনানাশক মেডিসিন দিতাম যাতে তারা জুয়ানের করা অত্যাচার ভুলে যায়। কিন্তু এই ছেলেদের খারাপ কিছু ঘটুক তা ডাক্তার চাননি। তিনি বলেন, আমি আদালতে সাক্ষ্য দিতে চাই। এখন চূড়ান্ত শুনানিতে ডাক্তার সবকিছু পরিষ্কারভাবে বলে এবং সোয়াং এছাড়াও প্রমাণ করে যে ওই ছাত্রদের মারধর করে তাদের বক্তব্য জোর করে নেওয়া হয়েছিল। তারপর জুয়ান তার উকিলের কানে ফিসফিস করে কি যেন বলে। তখন প্রসিকিউটর বিচারককে বলে, এই ডাক্তার যে সাক্ষ্য রেখে গেছেন তা আমাদের মেনে নেওয়া উচিত নয়, কারণ তার সরকারি চাকরি 5 দিন আগে চলে গেছে। ডাক্তার বলেন যে আমি চাকরি ছাড়িনি স্যার, আমি ছুটিতে আছি। কিন্তু জুয়ান প্রস্তুত ছিল আর এমন জাল দলিল রেডি করে যা প্রমাণ করবে ডাক্তারকে কখন থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। জুয়ান তাকে কখনোই ভাড়া করেনি। তাহলে ব্যাপারটা কি ছিল? ডাক্তার এবার মিথ্যা সাক্ষ্য প্রদানের অপরাধের জন্য দেশবিরোধী হিসেবেও চিহ্নিত এবং তিনি জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারও হন। এদিকে সোয়াংয়ের রাগের সীমা নেই, কিন্তু বিচারক রায় ঘোষণা করেন যে পার্ক ও তার বন্ধুরা সরকারের বিরুদ্ধে কাজ করেছে, তারা দেশবিরোধী। এখন সোয়ান ভেঙে পড়ে সম্পূর্ণভাবে, কারণ মানুষ বিশ্বাস করে অন্য কোথাও ন্যায় বিচার না পেলেও তারা আদালতে ন্যায় বিচার পাবে। কিন্তু যখন আদালত এই বিষয়ে পরাজয় দেখায় সাধারণ মানুষ কি করবে এই ভেবে সোয়াং হতাশ হয়ে যায়। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। তখন মানুষ সাহস পায়। সাধারণ মানুষ একটি দল গঠন করে এবং সামরিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা যার নেতৃত্বে থাকে সে আর কেউ নয়, সোয়াং।
যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ঘৃণা করত, কিন্তু এখন তিনি তার দেশের মানুষের জন্য সরকারের সাথে লড়াই করছেন আর এই প্রতিবাদে তিনি সামনের সারিতে দাঁড়িয়েছেন। কিন্তু সোয়াংকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসা করে, সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে আপনার লজ্জা হয় না? সোয়াং বলে, সরকারের কাজ মানুষের কল্যাণ করা, তাদের অধিকারের জন্য কাজ করা এবং তাদের সেবার জন্য কাজ করা, কিন্তু সরকার যখন তার কাজ করে না তখন জনগণকে রাজপথে নেমে তাদের অধিকার আদায় করতে হবে। আমাদের অধিকারের জন্য লড়াই করতে হবে এবং যদি আমাদের অধিকারের জন্য লড়াই করাকে আপনি দেশদ্রোহী বলেন তবে আমি আনন্দের সাথে এই অপবাদ নিজের মাথার উপর নেব। এখন আদালতে সোয়াংয়ের মামলা শুরু হয়। কোনো উকিলের কেস হলে সে দোষী কিনা তা জুরি বোর্ড নির্ধারণ করে বা সর্বাধিক উকিল একত্রিত হয় এবং কেস বিশ্লেষণ করার ভিত্তিতেই রায় দেওয়া হয়। এবার সোয়াংয়ের জন্য লড়াইয়ে নেমেছে তার চিফ। তিনি আদালতে একটি তালিকা দেন যার মধ্যে শহরের বিখ্যাত সব আইনজীবীর নাম দেয়া হয়। চিফ বলেন, পুরো বার কাউন্সিল বিশ্বাস করে সোয়াং দোষী নয়। শুধু তাই নয়, আজ আদালতে যারা বসে আছেন তারা সবাই উকিল এবং তারা সোয়াংকে সমর্থন করতে এসেছেন। বিচারক সেই তালিকা থেকে আইনজীবীর নাম এক এক করে পড়তে থাকেন আর এক এক করে সব আইনজীবী দাঁড়িয়ে যান। এটা দেখে সোয়াং খুব আবেগপ্রবণ এবং খুশি হয়ে ওঠে। সে ছাড়া পাবে বলে নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য সব আইনজীবী ন্যায়ের পক্ষে থাকলে ভালো হয়। এই মানুষগুলো যারা কাজ করে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার এনে দেবে। এখন সোয়াং বিশ্বাস করে যে পার্ক এবং তার বন্ধুরা এবং দেশের সকল শিক্ষার্থী ও সকল মানুষ স্বৈরাচার থেকে মুক্ত হবে একদিন। আর এভাবেই সিনেমার গল্প শেষ হয়। সবাই একত্রিত হওয়ার মাধ্যমে বোঝানো হয় যে এই দেশ এখন জনগণের আর এই স্বৈরাচার সরকার হেরে যায়। এই গল্প একটি বাস্তব ঘটনা। এটি সোয়াংয়ের জীবনের বাস্তব গল্প। যাই হোক, তার আসল নাম রুমো হিউন। শেষ দৃশ্যে বিচারক যখন সেই তালিকা থেকে উকিলদের নাম বলেন, সমস্ত উকিল আদালত কক্ষে যারা বসেছিল এক এক করে দাঁড়াতে শুরু করে। প্রকৃতপক্ষে সেখানে ওই শহরে 142 জন আইনজীবী ছিল, যার মধ্যে 99 জন আইনজীবী রুমো হিউনকে সমর্থন দিতে সেদিন আদালতে এসেছিলেন। রুমো, যে কিনা প্রথমে ছিল রিয়েল এস্টেট এবং ট্যাক্স মামলার উকিল, এই মামলার পর তিনি একজন পূর্ণকালীন মানবাধিকার আইনজীবী হয়ে ওঠেন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার মামলা লড়তে শুরু করেন যাতে কাউকে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তারপর সে একটি রাজনৈতিক দলে যোগ দেন যার নীতি তার নিজের মতোই ছিল। তিনি মানুষের জন্য কাজ করেছেন, মন প্রাণ দিয়ে কাজ করেছেন এবং তিনি রাষ্ট্রপতিও হন 2003 সালে সাউথ কোরিয়ার। তারপর রুমো হিউন রাষ্ট্রপতি হিসেবে 2009 সাল পর্যন্ত দেশের জনগণের জন্য কাজ করেন। তিনি 2009 সালে মারা যান যখন তার 62 বছর বয়স ছিল।